রাত তখন 2টা। আমার ঘুম আসেনি। আম্মা মনে করেছে আমি ঘুমিয়ে গেছি। এমন সময় কাকা এসে আমাকে ডাকলো। আম্মা ভালো করে চেক করে দেখলো আমি ঘুমিয়েছি কিনা। আমাকে রেখে তারা দুজন পাশের রুমে গিয়ে কি যেন করছিল। আমি উঠে আস্তে আস্তে আড়াল থেকে সবকিছু দেখছি। খুব লজ্জা হচ্ছে, কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। আমি দেখেছি এটা জানলে আম্মা আমাকে প্রচন্ড মারবে, তাই আমি চালাকি করে আবারও কম্বলের ভেতরে এসে শুয়ে থাকলাম। পরের দিন দুপুরবেলা আম্মার সাথে বসে ভাত খাচ্ছিলাম। আম্মা তরকারি আনতে রান্নাঘরে গেল। সেই সুযোগে আমি একটা বোতল থেকে ভাতের সাথে বিষ মিশিয়ে দিয়েছি। না, তিনি আমার সৎ মা না, তিনি আমার জন্মদায়ী মা। তবে তাকে মারতে চাওয়ার একমাত্র কারণ হলো পরকীয়া। আমার বাবা নেই। নেহাত ভালো মানুষ বলেই এবং চাকরির জন্য বাইরে থাকার কারণেই এখনো এই ঘটনা জানে না। তবে ছোট থেকে দেখে এসেছি মায়ের সাথে কাকার একটা সংযোগ আছে। ছোট ছিলাম বলে আগে কিছুই বুঝে ওঠার সুযোগ ছিল না। বড় হওয়ার সাথে সাথে এবং সময়ের পরিবর্তনে সবটাই এখন বুঝতে পারছি। বাবাকে বলে লাভ হবে না, তিনি তার প্রিয়তমা স্ত্রীকে কখনোই অবিশ্বাস করবেন না। তবে ঠকানোর শাস্তি আমার কাছে ক্ষমার যোগ্য না, তাই আটঘাট বেঁধে নেমেছি শাস্তি দিতে। মা আসলো রান্নাঘর থেকে। আমি বায়না ধরলাম আমি নিজের হাতে খাইয়ে দেব। যেই বলা সেই কাজ। নিজের হাতে বিষ মিশানো ভাতের দলা পাকিয়ে মায়ের মুখে পুরে দিলাম। চোখের সামনে ছটফট করে করে দুমড়ে মুচড়ে গেল শরীরটা মৃত্যু যন্ত্রণায়। আমি তাকিয়ে একটা রহস্যময় হাসি দিলাম। পৈশাচিক আনন্দ হচ্ছে কিছুটা। চোখের সামনে মায়ের মৃত্যু দেখাটা ভয়ঙ্কর। নিঃশ্বাস আটকে আসছে আমার। চোখ দুটো বন্ধ করে মায়ের মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। চোখ দুটো উল্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমার মা। নিথর হয়ে গেল শরীরটা। আমি বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম। এবার ফ্রিজ থেকে পায়েসের বাটি নিয়ে রুমের দরজা বন্ধ করে কাকার কাছে গেলাম। পায়েস সকালে আমার জন্য তৈরি করেছিল মা। কাকাকে দিয়ে বললাম মা পাঠিয়েছে তোমার জন্য। কাকা একটা মিষ্টি হাসি দিল। এই হাসির মানে আমি জানি, বুঝি। আমিও পায়ের উপর পা দিয়ে বসে পড়লাম কাকার পাশেই। কাকা চেটে পুটে পায়েসটা শেষ করলো। আমি তাকিয়ে দেখছি মানুষ মৃত্যুর আগে কিভাবে তৃপ্তি সহকারে খাবার খায় কে জানে। হয়তো কাকা বুঝেছিল এটাই তার শেষ খাওয়া। খাওয়ার পরে যা হওয়া সেটাই হলো। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমি কানে কানে বললাম একটা সুখের সংসার নষ্ট করার জন্য তুমি এবং আমার মায়ের মতো মহিলাই যথেষ্ট। তোমার প্রিয় তোমাকে পাঠিয়ে দিয়েছি উপরে, তোমার জন্য অপেক্ষা করছে। যাও, তোমারও যাওয়ার সময় হয়ে গেছে। কি করলি তুই? খাবারে কি মিশালি? আমি বললাম তুমি যেই হও না কেন আমার কাছে কাউকে ঠকানোর কোনো মাফ নেই। বাড়িতে কেউ নেই। বাবার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। চিঠিতে লেখা ছিল প্রিয় বাবা, তুমি হয়তো জানতে না, তোমাকে বহু আগে থেকেই ঠকানো হয়েছে। তোমাকে বেশি ভালোবাসার জন্য তোমাকে ঠকানোটা মেনে নিতে পারিনি, তাই তোমার স্ত্রী ও তোমার ছোট ভাইকে মেরে দিয়েছি। সবকিছু যখন জানতে পারবে হয়তো তুমি বা তোমরা আমাকে খুঁজবে, কিন্তু এখানে থাকলে আমার শাস্তি হয়ে যাবে। আমি সেটা চাই না, তাই আমাকে খোঁজো না। তোমাকে ভালোবাসি বাবা, দুঃখ পেও না। ইতি, তোমার আদরের ছেলে। চিঠিটা টেবিলের উপরে রেখে তারপর বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। গভীর রাত হয়ে গেছে। এক পর্যায়ে বড় রাস্তার পাশে উঠতেই হুমড়ি খেয়ে পড়লাম। এত সাহস থাকলেও সন্ধ্যার পরে বাইরে থাকা আমার সাহসে কুলোয়নি কোনোদিনও। এদিক ওদিক তাকিয়ে দেখি পাশে একটা ঝোপ নড়ে উঠলো। আমি উঠে হাত পা ঝেড়ে আবারও চলা শুরু করলাম, কিন্তু আমার দুর্ভাগ্য ঝোপে নড়াচড়া করার শব্দটা আমার পিছু ছাড়লো না। মনে সাহস নিয়ে হাঁটতে লাগলাম। সাথে কয়টা ময়লা টাকা, ওগুলো গুনে সামনে এগিয়ে চললাম। যাওয়ার কোনো জায়গা আপাতত নেই, তাও এই টাকা দিয়ে কয়েকদিন চালিয়ে নিয়ে কোনো কাজ খুঁজে নেব এমন ভাবনা নিয়ে বেরিয়েছিলাম। হুট করে পেছন থেকে কারো ডাক পড়লো। আমি তাকাতেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক সুদর্শন লম্বা সাদা কাপড়ে মোড়ানো যুবক। যদিও চারিদিকটা অন্ধকার, কিছু দেখার জো নেই, তাও অন্ধকারে অবয়বে মনে হচ্ছে সুদর্শনই হবে। আমি একটু পিছিয়ে কাপা কাপা স্বরে বললাম কে ওখানে? লোকটা সামনে এগিয়ে এসে কোমল গলায় জবাব দিল, ভয় পাবি না, আমি শব্দ। যা বাবা, শব্দ আবার কারো নাম হয় নাকি? শুনিনি তো জিন্দেগি তো। আমাকে ডাকলেন কেন? শব্দ আবারও ঠান্ডা গলায় বলল, রাত হয়ে যাচ্ছে তো, তুই কোথায় যাচ্ছিস? এদিকের রাস্তা তো ভালো না, সচরাচর কোনো মানুষ এদিকে আসে না। তুই ভুল করে এই রাস্তায় চলে এসেছিস। মানুষ আসে না মানে? আমি কি মানুষ নই? আমি এসেছি, আপনি এসেছেন, আর বলছেন আসে না কেউ? শব্দ হালকা হেসে বলল, তুই তো খুব পাকনা ছেলে। লোকটি বলল, তুই তো ভুলে এসেছিস হয়তো, আর আমি এদিকেই থাকি। আমি আবারও ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কই দেখি আপনার বাসা কোথায়? কেউ না আসলে আপনি এখানে থাকেন কিভাবে? শব্দ বাঁকা হেসে বলল, আমার বাসা নেই, আমি ঝোপঝাড় গাছপালায় থাকি, বুঝলে? এখান থেকে চলে যাও, জায়গাটা মোটেও ভালো নয়। বলে পেছনে হাঁটা শুরু করলো। আমি ডেকে ডেকে বললাম, আরে আরে শুনে যান, গাছে থাকেন মানে? আপনি কি বানর? শব্দ জবাব দিল, না। একবার তাকিয়ে বিড়বিড় করে চোখের আড়াল হয়ে গেল। পর মুহূর্তে অন্ধকার, চারিদিকে নিস্তব্ধ। পোকামাকড়ের ডাক ছাড়া আর কিছুই নেই। নিস্তব্ধতা একদম জেঁকে বসলো। আমি মনে মনে এই অন্ধকার নিস্তব্ধতা থেকে বের হওয়ার জন্য প্রার্থনা করলাম, শব্দের সাথে আরেকবার দেখা হোক, পথ চিনিয়ে নিয়ে যাক আমাকে। আশ্চর্য, চোখ খুলতেই দেখি শব্দ দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি চমকে একটু পিছিয়ে গেলাম। আমার ভাবনার সাথে সাথে লোকটা আমার সামনে আসলো কিভাবে?
মনের কথা বুঝে যায় নাকি? শব্দের এখানে আসাটাকে নিতান্তই কাকতালীয় হিসেবে ধরে শব্দকে বললাম, আচ্ছা আপনি বললেন না তো আপনি ঝোপঝাড়ে গাছপালায় কিভাবে থাকেন? শব্দ বিরক্তিতে আওয়াজ করে বলল, কেমন ছেলে তুই, অনেক সাহস তো। আচ্ছা বল, কেন ডাকলি আমাকে? আমি অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে বললাম, আপনাকে কখন ডাকলাম আমি? মোটেই ডাকিনি আমি। আবার ভাব দেখাচ্ছেন? এই রোদ কারো ভাবের ধার ধারে না, বুঝলে বুড়ো বাবু? শব্দ এক প্রকার রাগ দেখিয়ে ভ্রুকুচকে অন্ধকারে মিলিয়ে গেল। তারপর আমি যেই পথে রওনা দিয়েছিলাম তার উল্টো পথ ধরে অন্ধকার হাতড়ে চলা শুরু করলাম। তবে মনে হলো কেউ আমার পিছু নিয়েছে, কেউ একজন আমাকে লক্ষ্য করে আমার আশেপাশে থেকে আমার সাথে এগিয়ে চলেছে, কিন্তু আমার ক্ষতি করছে না। মনে মনে ভয় পেলেও ক্ষতি করছে না দেখে সাহস নিয়ে এগিয়ে চললাম। উল্টো পথে চলতে গিয়ে আমার গ্রাম থেকে বড় রাস্তা ওঠার মোড়ে পৌঁছে গেলাম। সামনে অন্ধকার থেকে ভেসে আসলো কারো ডাক, বাবার কণ্ঠের মতোই। আমি শুকনো গলায় ঢোক গিলে ডাক দিলাম, বাবা তুমি আছো এখানে? কারো জবাব পেলাম না। কিছুক্ষণ পর আবারও সেই ডাক, রোদ বাবা আছিস? কই গেলি তুই? আমি আবেগে আপ্লুত হয়ে চেঁচিয়ে বললাম, বাবা এই তো আমি এখানে, আমাকে খুঁজছো তুমি? বাবা যেন দুহাত অন্ধকার বাড়িয়ে দিয়ে আমাকে বাহু ডোরে নিল। আমি বাবার স্পর্শ পেয়ে ফুফিয়ে কেঁদে উঠলাম। বাবা আমার হাত ধরে বলল, চল বাড়িতে চল, তোর সাথে কথা আছে। আমি শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। কি কথা বাবা, এখানে বলো। আমি বাড়িতে যাব না। বাবা হয়তো আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালেন। অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না। বললেন, পুলিশ এসেছে রোদ, পুরো গ্রামের মানুষ জেনে গেছে তুই তোর মা এবং কাকাকে খুন করেছিস। বাড়িতে চল, পুলিশের কাছে ধরা দিবি, শাস্তি কম হবে। আমি যাব না বাবা, আমি পুলিশের হাতে ধরা দেব না। বেশ তো, আমাকে একটা প্রশ্নের জবাব দে, তুই তোর মাকে কেন মেরেছিস? তোমাকে বললে তুমি কখনোই বিশ্বাস করবে না। তুমি বিশ্বাস করলে আমাকে খুন করতে হতো না বাবা। কি এমন আছে? তোমার আদরের ভাই এবং তোমার আদরের প্রিয়তমা স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল বাবা। সে প্রথম থেকে ঠকিয়ে আসছে ওরা তোমায়। তোমাকে ঠকানোটা মেনে নিতে পারিনি, তাই নিজের হাতে শাস্তি দিয়েছি। কাজটা ঠিক করিসনি রোদ, আমাকে বলতে পারতি। দেশে আইন ছিল, কেন নিজের জীবনটা নষ্ট করলি? আমার জীবনটা নষ্ট করলাম কিভাবে বাবা? পুলিশ আসছে, চল। ধরা আমি দেব না, জোর করো না বাবা, জোর করার ফল ভালো হবে না। কি করবি তুই? হঠাৎ পেছন থেকে হাসির শব্দ পেয়ে পিছনে ঘুরে তাকালাম। দেখলাম আগাগোড়া সাদা কাপড় মোড়ানো কাকার মা আমার পেছনে দাঁড়িয়ে হাসছে আর বলছে, রোদ তুই বাঁচতে পারবি না, তোকে আমরা বাঁচতে দেব না। মনে করিস না আমি তোর মা, আমি এখন অন্য জগতের বাসিন্দা। কাকা বলল, আমাকেও মনে করিস না আমি তোর কাকা। আমি হলাম আত্মা। যেভাবে আমাদের কষ্ট দিয়েছিস আমরাও তোকে ঠিক সেভাবেই কষ্ট দেব। ওরা তিনজন মিলে আমাকে ঘিরে ধরলো। আমি চিৎকার দিয়ে উঠলাম। দেখছি আমি বিছানায়, মা আমার পাশে ঘুমিয়ে আছে। ভাবলাম তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখেছি? মাকে ডেকে জড়িয়ে ধরলাম। মা আমার মাথায় হাত বুলাতে লাগলো। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা যে ভয়ঙ্কর গল্প দেখলেন শুধুমাত্র আপনাদেরকে কাতুকুতু দেওয়ার জন্য এই গল্প করেছি। ভালো লাগলে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।